হ্যালো এভরিওয়ান, আমি রফিকুল ইসলাম রাফ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি হাইব্রিড আড্ডায়। আজকে আমার সাথে আছে সাকিব মোতাসিম। সাকিব মোতাসিমের সাথে সরাসরি পরিচয় হওয়ার আগে আমরা এক ঝলক ওর বেস্ট কিছু কাজ দেখে নিই। কেমন আছো? কি খবর? ভাইয়া ভালো আছি, ভালো চলছে সবকিছু মিলিয়ে। এখানে এসে আমি খুব এক্সাইটেড, অনেক মানে আপনাকে এতদিন পর দেখলাম। আমিও আনন্দিত যে আসলে মানে তোমাকে এক কলেই পেয়ে গেলাম। অ্যাজ ওয়েল সব সময় তুমি আমার ব্যাপারে মানে অ্যাক্টিভ। এই করোনার সিচুয়েশন কিভাবে মোকাবেলা করছো, কিভাবে এই সময় পাস করছো? করোনার সিচুয়েশনটা ভাইয়া অনেক কনফিউজিং। আপনি তো বুঝতেছেনই যে অন অ্যান্ড অফ সিচুয়েশন, এই ভালো এই খারাপ, এই বুকিং নিচ্ছি আবার ক্যান্সেল হয়ে যাচ্ছে, কাজ হচ্ছে না, হঠাৎ করে একটা লাইফস্টাইলের মধ্যে চেঞ্জ, আবার একটা ডিফারেন্ট রুটিন চলে আসতেছে, এইভাবেই যাচ্ছে আর কি। পজিটিভলি কি কোনো এই সময়টাকে কাজে লাগানোর কোনো ভাইয়া আইডিয়া আছে? ইউটিলাইজ করছি, কারণ হচ্ছে গিয়ে যখন কাজ হচ্ছে তখন তো অ্যাজ ইউজুয়াল ব্যস্ত, প্রসেসিং এসব। যখনই একটু ফ্রি পাচ্ছি, গ্যাপ পাচ্ছি, তখন নিজেকে নিয়ে একটু স্টাডি করার সময় পাচ্ছি, একটু ঝালাই করার সময় পাচ্ছি পুরনো কাজ, কি ত্রুটি ছিল, কি নতুন করতে পারি, বা লকডাউনের পর আসলে খুব ইম্পর্টেন্ট মানে নিজেকে অ্যানালাইসিস করা বা আপগ্রেড করা, নতুন কিছু শেখার আসলে বিকল্প নেই। আচ্ছা সাকিব, তোমার শুরুটা আসলে কিভাবে, মানে ফটোগ্রাফিতে আসাটা এটা কি তোমার শখ ছিল, নাকি শখ থেকেই এসেছি, নাকি আগের থেকেই ফোকাস ছিল যে আমি একজন ফটোগ্রাফার হব? আমি এটা আসলে ভাইয়া শখ বলতে পারেন। যখন আমার শুরুটা শখের ছিল, পরে জিনিসটা পেশা, নেশা, মানে অনেক কিছু। কারণ হচ্ছে গিয়ে স্টার্টিংটা যেভাবে আমাদের একটা, আমার বড় ভাইয়ের অ্যাডভার্টাইজিং এজেন্সি ছিল, তো আমার বড় ভাইকে আমি খুব মানি, মানে উনি হচ্ছে গিয়ে যেটাই করে মানে আমার একটা আইডল বলতে পারেন। তো যেহেতু ছোটবেলার থেকেই অ্যাডভার্টাইজিং এজেন্সি, অ্যাডভার্টাইজমেন্ট, বড় বড় সেট, ইকুইপমেন্ট, ক্যামেরার পিছনে এত সেট আপ, ভোরবেলা কল টাইম, মানে এইসব দেখে এত এক্সাইটেড। এনভায়রনমেন্টের মধ্যে তোমাকে অনেকটা এফেক্ট করেছে মানে ফটোগ্রাফির প্রতি ভালোবাসাটা জন্মাতে। ওকে, আমি ধাপ করে একটি কোশ্চেন করে ফেলি। যেহেতু তুমি একটা লম্বা জার্নি দিয়ে আসছো, তোমার প্রথম ক্যামেরার মডেলটা মনে আছে? অবশ্যই অবশ্যই, মানে আমার ওয়ান অফ দ্য কি আমার ফার্স্ট ক্যামেরা, আমি কখনো ভুলবো না, এটা হচ্ছে নাইকনের D90। কারণ এটা শর্টকাট কিজ আমার এত মুখস্থ ছিল, আমি ইভেন চোখ বন্ধ করে শুটিং করতে পারতাম। গ্রেট। ফটোগ্রাফি যখন তুমি চিন্তা করলে যে তুমি সিরিয়াসলি করবে বা আরেকটু আগাতে চাও, মানে এটা কি আসলে তুমি নিজে নিজে নাকি কোনো প্রাতিষ্ঠানিকভাবে তোমার শুরুর? আমি ভাইয়া যখন আমি ফিল করলাম যে আমি ফটোগ্রাফার হতে চাই, অবশ্যই আমার একটা এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, কোয়ালিফিকেশন, একটা গেটওয়ে বা একটা মানে এডুকেশন রিলেটেড ফটোগ্রাফি নিয়ে টেকনিক্যাল জিনিসপত্র এইসব আমার না জানলে আমি আসলে ফটোগ্রাফার হতে পারবো না। আপনি যখন একটা ইনস্টিটিউট থেকে শিখবেন, ওই এনভায়রনমেন্টটাই আপনাকে ফটোগ্রাফার বানাবে। আমি আসলে প্রাতিষ্ঠানিক শিক্ষাকে খুব আসলে মূল্যায়ন করি। ভার্চুয়াল এডুকেশন, অনলাইন এডুকেশন এগুলি তো থাকবেই। বেসিক নলেজ যদি আমরা ইনস্টিটিউশন থেকে না নেই, ওই ডিসিপ্লিন না শিখি, কালচার না শিখি, অনলাইনে তো আমরা শুধু টিউটোরিয়াল পাচ্ছি, ওরা কিন্তু আমাদেরকে ডিসিপ্লিন, কালচার শেখাচ্ছে না। সাকিব, আরেকটি ব্যাপার যেটা হচ্ছে যে ফটোগ্রাফির মধ্যে তো অনেক রকম সাবজেক্ট আছে, লাইক অ্যাকশন ফটোগ্রাফি, ল্যান্ডস্কেপ নিয়ে কাজ করা যায়, হেরিটেজ নিয়ে কাজ করা যায়, ওয়েডিং, স্পোর্টস। সো মানে
ফ্যাশনের মধ্যে মিডিয়ার মধ্যে অনেক ধরনের সাবজেক্ট আছে, সো তোমার পার্টিকুলার কোন সাবজেক্টটা নিয়ে তোমার কাজ করতে ভালো লাগে? আমার ভাইয়া গ্ল্যামার বিউটি পোর্ট্রেট বেশি পছন্দের। কেন? কারণ হচ্ছে গ্ল্যামার বিউটি পোর্ট্রেটে আমি অনেক এক্সাইটমেন্ট পাই, আমি অনেক কন্ট্রাস্ট পাই, অনেক ডেপথ অফ ফিল পাই। আমার হচ্ছে গিয়ে ক্রিয়েটিভিটি দেখানোর অনেক জায়গা থাকে। আর আমার খুব ক্রপ ফ্রেম, ভরা ভরা ফ্রেম পছন্দ। হয়তো একদম খোলা, একদম ওপেন অনেক এরিয়া নিয়ে, নাইলে হয়তো একদম টাইট ফ্রেম। তো স্কিন নিয়ে কাজ করতে ভাল লাগে, বিউটি নিয়ে কাজ করতে ভাল লাগে। গ্ল্যামার ফটোগ্রাফির মধ্যে যদি বলি, ধরো আমাদের কিন্তু আসলে আমরা যেটা প্রায়োরিটি দিই যে একটা সাবজেক্টের মধ্যে একটা স্পেশাল একটা কিছু থাকতে হয়, সাবজেক্টটা সেলফ ভেরি স্পেশাল, অথবা লাইটিংটা খুব ওয়াও, অথবা কম্পোজিশন অর মোমেন্ট। সো তোমার কাছে একটা ফটোগ্রাফি কোন জিনিসটা সবচেয়ে বেশি মানে তুমি প্রাধান্য দাও? আসলে ভাইয়া ওই যে বললাম ইনস্টিটিউশনের কথা, তো ফটোগ্রাফি যেরকম এক্সপোজার ছাড়া হয় না, শাটার স্পিড, আইএসও, অ্যাপারচার, পারফেক্ট কম্বিনেশন, তো প্রপার একটা কম্বিনেশন ছাড়া আসলে ছবি হয় না, বা এটা আপনি আসলে কোনো একটা দিয়ে কখনোই ফটোগ্রাফি বুঝাতে পারবেন না। কারণ এটা আসলে আমি যখন স্টার্ট করে এখনো দেখছি যে ভেরিয়েশনের কোনো শেষ নাই, টেকনিক্যাল টার্মসের কোনো শেষ নাই। প্রত্যেকটা শুটেই আমি কিছু না কিছু শিখি। তো আমি আসলে একটা কিছু বলতে পারবো না, কিন্তু আমি লাইটিংটাকে খুব প্রায়োরিটাইজ করি, যে আমি একটু ইউনিক, একটু ডিফারেন্ট লাইটিং। কারণ কি, আমাকে লাইটই ডিরেকশন দেয় আমার ফ্রেমটা কি হবে। এক্স্যাক্টলি, আসলে একটা লাইট কিন্তু শুধু একটা সাবজেক্টকে আলোকিত করে না, এটা Right. টেক্সচার, এটা ডাইমেনশন, Right. অনেক কিছুকে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে। ইভেন আমি মডেলের মুডটাও পেয়ে যাই লাইটিং। ওকে সাকিব, তোমার শুরু থেকে আজকের এই আড্ডা পর্যন্ত, বা ধরো তোমার এই নামটি ক্রিয়েট করতে তোমার আসলে কতটা সময় লেগেছে, কত দিনের তোমার এই জার্নি? আমার জার্নি ভাইয়া আসলে অনেক দিনের। আর Okay. আমি এটা মনে করি যে আমি সবসময় এটা কেন জানি মনে করতাম যে যে কোনো একটা প্রফেশন একটা সাধনা, যত দিন যায় তত আসলে জিনিসটাকে ওই যে পরিপক্ক বলে, That মানে means মানে তুমি শর্টকাট টাইমে, আমি শর্টকাটে একদমই বিশ্বাসী না। আমার কথা হচ্ছে আমি লং রানে থাকবো, ইতিহাসের পাতায় যেন। একটা দুইটা কোর্স করলে 1-2 মাস শিখলেই তো আসলে ফটোগ্রাফার হয়ে যাওয়া যাবে, একটা ক্যামেরা এটা অনলাইনে কিছু মডেল দেখে। সত্যি সত্যি কথা যদি বলি, আমি শুরুতে এটাই ভাবতাম। কারণ একটা ডিজিটাল ক্যামেরাতে জাস্ট ক্লিক করলাম, হয়ে গেল। যখনই ডিএসএলআর আমি আসলাম, আমি তো অনেক নতুন জেনারেশন, ডিএসএলআর আসলাম ব্যাক ইন 2010-11 এর দিকে, ফার্স্ট আমার হাতে নেই। তো তখন কিন্তু আপনার মাথা খারাপ হয়ে গেছে যে কেন, আমি তো ভাবছি যে একটা ছবি তুলবো আর হয়ে গেল। এরপর যে জিনিস, খালি ছবি তোলা পর্যন্ত শেষ না, আবার প্রসেসিং এ একটা বিরাট ব্যাপার, মাথার চুল ছিঁড়ার মতন, যে এত জিনিস, এত কিছু। মানে তখন আমি বুঝলাম যে এটা আসলে সহজ ব্যাপার না। সেটা কিন্তু আসলে ঢোকার পরে আসলে বুঝেছি। কোনো পেশাকেই ছোট করে দেখার জায়গা নেই, Right. প্রতিটি জায়গাতেই আসলে, এটা আমার বাবাও বলতেন যে যে সাবজেক্ট নিয়েই পড়ো, মাস্টারপিস Right. হলে সেই সাবজেক্টই তোমাকে অনেক দূর নিয়ে যাবে। আর আমার কাছে মনে হয় যে ক্যামেরা চালাতে পারলে ফটোগ্রাফার হওয়া যায়, কিন্তু নামটা তৈরি করতে গেলে কিন্তু রাইট, অনেক স্ট্রাগল করতে হয়, অনেক পরিশ্রম করতে হয়। সো পুরো ইন্ডাস্ট্রি তোমাকে ফটোগ্রাফার হিসেবে চিনতে গেলে একটা লম্বা জার্নি না থাকলে একদিন দুই দিনে কিন্তু এক্সপেরিয়েন্সটাই বলে দেয় আসলে নামটা। Exactly. আরেকটা ব্যাপার, এটা আমি অনেক সময় শেয়ার করি যে ক্লিক করলেই হয়তো ছবি হয়, কিন্তু নতুন কিছু হলো কিনা যেটাকে আমরা ক্রিয়েট করা বলি, Right. ওইটা ক্রিয়েট করার জন্য আসলে আরেকটা অনেক বিদ্যা দরকার। একটু ইন্টারাপ্ট করি, আমি স্টার্টিং এর দিকে বুঝতাম না যে সিগনেচার কি। মানুষ বলতো উনার একটা কাজের সিগনেচার আছে, ইনার একটা কাজের সিগনেচার আছে। আমি নিজেও ফিল করতাম। আমি তো যখন, ভাই সত্যি কথা, আমি ছোট থেকে বড় হয়েছি আপনার ছবি দেখে, নাসের ভাইয়ের ছবি দেখে, ডেভিড দার ছবি দেখে। নাসির ভাই, ডেভিড দা, তো উনারা আমার ভীষণ প্রত্যেকের পছন্দের। একটা আলাদা স্টাইল আছে, একটা আলাদা সিগনেচার আছে। এটা কেমনে জানি হয়ে যায়। আমি ফিল করতাম যে আমার সিগনেচার আমি খুঁজে পাই না, তো আমার সিগনেচার কবে হবে। আমি না একটা মানে হারাই যেতাম যে
কি হচ্ছে। এই জায়গাটা আসলে আমরা মিস করি যে অনেকেই Right. হয়তো কাজ করেন, বোঝাতে চান যে আমিও ছবি তুলতে পারি, আমিও কাজ করি, কিন্তু নিজস্ব যে একটা পরিচয় একটা ছবির মধ্যে দেখে বোঝা যায় এটা তার কাজ, মানে ওই জায়গাটা ক্রিয়েট করার জন্য এখন অনেকেই দেখি যে মনোযোগী না। সেটাই আমি তো- ফিল করেছি যে সময়টা লাগে। হয় না যে আমি বারবার কাজের জন্য কল পাচ্ছি, কিন্তু কাজের কল পেলেই আমার ওই মডেলটাকে নিয়েই কাজ করতে ইচ্ছা হয়, বা আমি চাই যে আরো 3টা মডেল মধ্যে ওর যাতে কমন মডেল থাকে, বা তুমি এক্সপেরিমেন্টের সময় মনে হয় যে আমি ওকে নিয়েই কাজ করতে Right. পছন্দ করি। হ্যাঁ। কি কারণে একটা মডেলের কোন গুণের কারণে মনে হয় যে আমি বারবার ওর সাথে কাজ করতে তোমার আগ্রহ ফিল করো? জিনিসটা হচ্ছে ভাইয়া দেখেন, জাস্ট চিন্তা করেন যে আপনি যখন বলবেন যে আমি একটা মডেল সিলেক্ট করব, মনে হবে মডেলের কি অভাব, এত মডেল, আমাদের দেশে সবাই মডেল। যখন আপনি একটা প্রপার কমার্শিয়াল একটা সিরিয়াস কাজ করবেন যেটা অনেক চ্যালেঞ্জিং হবে, আমাকে প্রোডাক্টকেও হাইলাইট করতে হবে, প্রোডাকশনটাও দ্রুত করতে হবে, তখন কিন্তু আপনি খুঁজে পাবেন না কাউকে। ঘুরে ফিরে দু একজনই, আমার এটা হয় পার্সোনালি। কারণ হচ্ছে কি দেখেন, খুব আমি কম পাই যারা হচ্ছে গিয়ে খুব অ্যাক্টিভ থাকে, খুব পোলাইট থাকে, খুব সুইফট থাকে, ডাইনামিক হয়, প্রো একটা ব্যাপার থাকে, নতুন হোক পুরান হোক, মানে তাদের মধ্যে কাজের একটা আগ্রহ বা আমি একটা মডেলিং, মানে তারা যে একটা প্যাশন নিয়ে কাজ করে, এই প্যাশনটা আমি কম। মানে এক কথা মানে ভেরি সিরিয়াস রাইট রাইট রাইট। তো ওই জিনিসটা আমি যাদের থেকে পাই, মানে দে আর ভেরি রেয়ার। এই জন্য আসলে ঘুরে ফিরে আমার তাদের সাথেই মনে হয় যে আমি সব কাজই তাদের সাথে করি। তো সাকিব, দীর্ঘদিন এত সুন্দরীদের মাঝে কাজ করেও আমি তোমাকে সিঙ্গেল জেনেছি, মানে আই মিন কোনো মডেলের সাথে স্পেশাল রিলেশন বা কারোর সাথে স্পেশালি রিলেশনে জড়ানো বা ওই ধরনের, সো মানে তুমি কি সুন্দর কাউকে খুঁজে পাওনি বা তোমার চোখে লাগেনি এমন কোনো কিছু, বা আসলে ভাইয়া নাকি এটা গোপন আছে ব্যাপারটা? সুন্দরের তো ভাইয়া অভাব নাই। জিনিসটা হচ্ছে ভাইয়া, আমি আসলে প্রফেশনাল লাইফ আর পার্সোনাল লাইফ একদম সেপারেট রাখি। মানে ইভেন আমার ফ্রেন্ড সার্কেলও পার্সোনাল ফ্রেন্ড সার্কেলদের সাথেই আমি উঠা বসা করি, সেগুলো আমার একদমই স্কুল ফ্রেন্ড। মানে আমি এই জায়গাটা খুব মেনটেন করি। কারণ কি, আমি একটা জিনিস মনে করি যে দেখেন, মানে মডেলরা যারা থাকে, মডেল ফটোগ্রাফার, আমরা কিন্তু সবাই কলিগ, সবাই আমরা খুব ক্লোজ ফ্রেন্ডের মতোই থাকি, একসাথে টিম ওয়ার্ক করি, আমাদের প্রচুর কমিউনিকেশন হয়, কিন্তু সেটা কিন্তু কাজের ক্ষেত্রেই শুধুমাত্র। এর বাইরে কেন জানি আমার মনে হয় যে একটা এক্সট্রা সম্পর্ক, এক্সট্রা খাতির কিন্তু একটা জিনিসকে নষ্ট করে দেয়, মানে একটা ব্যারিয়ার নষ্ট হয়ে যায়, অথবা একটা একটা biasness একটা তৈরি হয়। বায়াসনেস চলে আসে, একটা রেসপেক্ট চলে যায়। কিন্তু কাজ করতে করতে কখনো কি হয় যে আসলে খুব বেশি ক্লান্ত বা টায়ার্ড, মানে ছবি আর ডিটাচই করতে ইচ্ছে হচ্ছে না, বা হয়তো অনেকের ধারণা ছবি তোলার পরই ছবি রেডি থাকে, দিয়ে দিলেই পারে কয়েকটা, তো এমন হয় কখনো? অনেক ক্লায়েন্ট আমি ম্যাক্সিমাম পাই যারা কিন্তু কোয়ালিটিও চায়, কোয়ান্টিটিও চায়। মানে That's তারা really কিন্তু মানে- 3 দিনের শ্যুট একদিনে করে ফেলতে চাচ্ছে, আর করে ফেললেও তারা 10 দিনের প্রসেসিং 3 দিনে চাচ্ছে। কোয়ালিটির জন্যই তো একটা স্পেশাল মানুষের কাছে একটা স্পেশাল মেকআপ আর্টিস্ট হোক, স্টাইলিস্ট হোক, মডেল হোক বা ফটোগ্রাফার হোক হায়ার করা হয়। So তার কাছে এসে যদি সেটাকে যদি গণ করে Right. তার মতো করে চাওয়া হয়, তখন কিন্তু কোয়ালিটিটার আমার তখন বা একটা তোমার কি হাতে চাপ থাকে হয় না। দেখেন, আমাদের লাইফস্টাইলটা কিন্তু এলোমেলো হয়ে যায়। ঠিক আচ্ছা, আছে, একটা ছবি রিটাচ করতে তোমার কত ধাপে কাজ করতে হয়? মানে এই কথাটা আমি এই কারণে বললাম, অনেকের কাছে ধারণা যে আসলে ওই যে ক্লিক করার পরেই ছবি রেডি, জাস্ট দিয়ে দেওয়া যায়। আমরা অনেকে হয়তো এইভাবে বলে যে ভাই ছবি দিয়ে দেন, আমি রিটাচ করে নিব, মানে এটা আমি আসলে ভাই আমার ইনস্টিটিউট থেকে ফার্স্টে শিখেছি যে অবশ্যই রতে ছবি তুলতে হবে। তো যখনই আমি রতে ছবি তুলি, সেই এর যে কনভার্সন আছে, কালার কারেকশন করতে হয়, কালার কারেকশন করে ফটোশপে অন করতে হয়, তারপরে বিভিন্ন প্লাগইন থাকে, বিভিন্ন ডেপথ নিয়ে কাজ করতে হয়, স্কিন নিয়ে কাজ করতে হয়। আসলে একটা মিনিমাম 3 ঘন্টার একটা ব্যাপার। একটি ব্যাপার নিয়ে অনেক জায়গাতেই কথা বলছি, এবং এটা ওয়ার্ল্ড ওয়াইজ এবং বাংলাদেশে অনেক ক্যাম্পেইন হচ্ছে, যেটা হচ্ছে নেটিজেন বা অনলাইনে যারা আসলে বুঝে না বুঝে মন্তব্য করছে বা মানুষকে হিট করছে। সো আমার কাছে মনে হচ্ছে এটা নিয়ে আমাদেরও একটু কথা বলা উচিত, তাহলে অন্তত যদি 2টা মানুষ কারেকশন হয় সেটাই আমাদের জন্য লাভ।
এমন নিশ্চয়ই হয়েছে যে তোমার কোন একটা কাজ বা কোন একটা হ্যাঁ। মডেলের ছবি বুঝে না বুঝে একটা মন্তব্য করে দেয়। অনেক সময় দেখা যায় যে অফ শোল্ডার একটা কাউকে পরিয়েছি, হয়তো বলছে যে আদৌ কি নিচে কিছু ছিল পরানো, এটা হচ্ছে তার হ্যাঁ। জ্ঞানের তাদের জন্য। আমার কাছে মনে হয় যে ভাইয়া নেটিজেন যারা আসলে এই কমেন্টগুলো করে, আপনি দেখবেন যে ম্যাক্সিমামরাই হচ্ছে গিয়ে নিজের আইডেন্টিটিটাও লুকিয়ে রাখে। মানে তারা এতটুক কনফিডেন্ট না যে তারা যে একটা জিনিসকে ডিফেন্ড করবে, তো ডিফেন্ড করার জন্য যে তাদের যে আইডেন্টিটি সেটাকেই তারা হিডেন রাখতেছে, বিকজ তারাও হয়তো সাম রিজন জানে যে তারা যেটা বলছে সেটা ঠিক না। তো আমিও এদেরকে খুব একটা হয়তো তাদের value দেই না। ব্যক্তিগত লাইফে ডিপ্রেশনটাকে ঝাড়ার জন্য অনেকে না রাগ হতে পারে, গ্লাস হতে ভাঙলে পারে। একটু রাগ কেউ করে কেউ ওরকম। ইচ্ছা করে, কেউ কেউ ভাইয়া আমি যারা আসলে আইটি সেক্টরে আমি কিছু শুনেছি, একটা মানুষের 1000 অ্যাকাউন্ট থাকে 1000 ফেক লাইক দেওয়ার জন্য। তো আপনি চিন্তা করেন কি পরিমাণে ফেক প্রোফাইল থাকে, আর এই ফেক প্রোফাইলগুলাই কিন্তু কমেন্টগুলা করে, বুঝছেন? আর হচ্ছে কি ওই আগের দিনের একটা কথা বলে না যে অল্প বুদ্ধি ভয়ঙ্কর, তারা এটা তাদের মাথার মধ্যে এতটুকু জ্ঞানই নাই যে তারা যে আসলে যেই জিনিসটা নিয়ে আলাপ করছে বা আচ্ছা, যেটা আমরা তারা যদি বলি এই যে এটা একটি আরেকটা ব্যাপার বলি, আমরা যারা এটাকে নিয়ে প্রতিবাদ করছি বা আমরা যেটা শিকার হচ্ছি, এর জন্য আমরা অনেকটা দেখা যায় আমরা না আসলে যে কোনো কাজকে এখন লাইকস এবং কমেন্টস দিয়ে অনেক বেশি জাজ করি, নাম্বারটাকে বেশি প্রায়োরিটাইজ করছি। So, আমার কাছে যে মনে হয় যে এটা আসলে আমাদেরকেও একটু ইসে যে আসলে কি আমরা তাদের জাজমেন্টের দরকার আছে, বা যেরকম ওয়ার্ল্ডে বা আমরা অনেক ফটো সোসাইটি অনেক গ্রুপের সাথে ওইখানে কিন্তু চাইলেই ইন জেনারেল বা যার নলেজ নেই সে কিন্তু ওই সাইটগুলিতে ঢুকতে পারবে না। তো আমার মনে হয় যে আমাদের এটা একটু মেনটেন করা উচিত, সেটা মডেল হোক, অভিনেত্রী হোক, ফটোগ্রাফার হোক, যে আমি আসলে আমার কাজটা কার সাথে শেয়ার করব, কে আমার কাজ মূল্যায়ন করতে পারবে, এটা একটু নির্ধারণ। আর ক্লায়েন্টদের জায়গা থেকেও যে তারা কোনো আর্টিস্ট বা কোনো ফটোগ্রাফার বা যে কাউকেই শুধু লাইক কমেন্টস এবং তার ভিউয়ার্স দেখে যাতে তাকে মানে একটা খুব বড় আসনে যাতে নির্বাচন না করা হয়। এনিওয়ে, আবারও তোমাকে ধন্যবাদ দিয়ে শেষ করছি যে তোমার সাথে একটা লম্বা আড্ডা হলো। আসলে এই আড্ডার এখান থেকে হয়তো নতুন যারা আছে যদি কিছু তারা শিখতে পারে তাহলেই আমার প্রোগ্রামের সার্থকতা। ভালো থাকবে, সুস্থ থাকবে। আপনাদেরকেও আন্তরিকভাবে ধন্যবাদ দিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। দেখা হবে আবার নতুন পর্বে নতুন কোনো জিনিয়াসের সাথে, সেটা হতে পারে মডেল, ফটোগ্রাফার অর এনি ক্রিয়েটিভ পারসন। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সাইনিং অফ।